আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং। কি অবস্থা? শুভ সকাল সবাইকে। দেখো, আজকে আমরা কি পড়বো? আজকে হচ্ছে মেকানিজম নিয়ে আলোচনা করব। সকল মেকানিজম বা বিক্রিয়া কৌশল। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই মেকানিজমগুলো তোমার বোর্ডের সিকিউতে আসবে। ঠিক আছে, এডমিশনে আসবে না, বাট বোর্ডের সিকিউতে আসবে। সো গুরুত্বটা বুঝতে পারতেছো আজকের ক্লাসের গুরুত্বটা তোমরা বুঝতে পারতেছো যে মেকানিজমগুলো কতটা গুরুত্বপূর্ণ, যে এইটা আমাদের বোর্ডের সিকিউতে কিন্তু আসবে। সো আমরা শুরু করি, আসো আমরা শুরু করি। সো প্রথমটা আমরা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মেকানিজমটা পড়বো। তার আগে আমরা একটু বিক্রিয়াটা দেখে নিই। আমরা কি দেখব? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মেকানিজমটা আমরা একটু খেয়াল করব। সো এখন একটু বুঝো ব্যাপারটা কি হয় ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনে। আমরা যদি বলি, এখানে প্রথমত যে জিনিসটা হয়, বিক্রিয়াটা যদি দেখি, রিঅ্যাকশনটা আমরা যদি দেখি, রিঅ্যাকশনটা তোমাদের মনে আছে, আই হোপ, আশা করি তোমাদের মনে আছে রিঅ্যাকশনটা, যে আমরা বেনজিন নিছিলাম, এটার সাথে অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ CH3Cl এর বিক্রিয়া করাবো ইন প্রেজেন্স অফ, আমরা একটা ইলেকট্রোফাইলের উপস্থিতিতে, ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। আমরা কিসের উপস্থিতিতে? একটা ইলেকট্রোফাইলের উপস্থিতিতে। তোমাদেরকে কি ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল ভাইয়া পড়াইছি? ইয়েস অর নো বইলো একটু। ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল পড়াইছিলাম না? সেখানে প্রশম ইলেকট্রোফাইল পড়াইছিলাম কিনা একটু খেয়াল করো। প্রশম ইলেকট্রোফাইল পড়াইছিলাম। সো প্রশম ইলেকট্রোফাইলের ভিতরে একটা টার্ম ছিল, বুঝো, সেখানে আমরা প্রশম ইলেকট্রোফাইল পড়াইছিলাম। অ্যান্ড এই প্রশম ইলেকট্রোফাইলের ভিতরে একটা টার্ম ছিল যে অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি হিসেবে কাজ করে? প্রশম ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, বুঝো। আমি বলছিলাম অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এরা কি হিসেবে কাজ করে? এরা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তো কেন? কারণ এদের ভিতরে অষ্টক সংকোচন হয়েছে। এদের ভিতরে কি হয়েছে ভাইয়া? অষ্টক সংকোচন হয়েছে। ঠিক আছে, এখন খেয়াল করো, এইখানে ফাইনালি যে ঘটনাটা ঘটে, যে আমরা দেখছি এইখানে হচ্ছে এই ক্লোরিন একটা হাইড্রোজেনকে দিয়ে পালিয়ে যায়, আর এখানে টলুইন তৈরি হয়। আমরা দেখছিলাম এখানে কি তৈরি হয় বাবা? এখানে হচ্ছে টলুইন তৈরি হয়, অ্যান্ড এই ক্লোরিন HCl আকারে বের হয়ে যায়। এটা হচ্ছে বিক্রিয়া। বাট ঘটনাটা কিভাবে হয়, মানে পুরা ঘটনাটা কি? এই কারণে আমরা কিসে যাই? আমরা যাই মেকানিজমে। পুরো ঘটনাটা জানার জন্য আমরা কই যাই? আমরা মেকানিজমে যাই। ওকে, সো মেকানিজমের প্রথম স্টেপটা যদি দেখি, স্টেপ 1, কয়েকটা স্টেপে মেকানিজম হয়। প্রথম স্টেপটা যদি আমরা দেখি, প্রথম স্টেপে কি হচ্ছে? সো প্রথম স্টেপে আমার এই যে CH3Cl, বুঝতে পারছো, আর আমার অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ভিতরে একটা খেলাধুলা চলে। এখন তোমরা আমারে বলো, এই যে এই জায়গাটায় ক্লোরিন, বুঝছো, ক্লোরিনের 3টা লোন পেয়ার ইলেকট্রন আছে। আবার সে কি করছে? এই মিথাইল মূলকের সাথে একটা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে, বুঝছো। কি হয়েছে? ক্লোরিন মিথাইল মূলকের সাথে একটা সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। এখন তুমি বলো, এখানে এই অ্যালকাইল গ্রুপটা বেশি ইলেকট্রোনেগেটিভ, না হচ্ছে এই ক্লোরিনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? সবাই একটু কমেন্টে উত্তর জানাও। আমাদের এই অ্যালকাইল গ্রুপটা বেশি ইলেকট্রোনেগেটিভ হবে, না হচ্ছে এই ক্লোরিনটা বেশি ইলেকট্রোনেগেটিভ হবে? সবাই একটু উত্তর জানাও, সবাই। সো আমরা অনায়াসে বলবো হচ্ছে ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। আমরা কি বলবো? ক্লোরিনটা হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ। তো তখন কি হবে? তখন ঘটনাটা কি হবে? তখন ঘটনাটা হবে হচ্ছে, ব্যাপারটা বুঝছো, এখানে এই ক্লোরিন নিজের দিকে ইলেকট্রনগুলোকে টেনে নিবে। ক্লোরিন নিজের দিকে ইলেকট্রনগুলোকে টেনে নিবে, এই সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলা ক্লোরিন নিজের দিকে টেনে নিবে। তো এইখানে তারপরে যে ঘটনাটা ঘটে দেখো, এইখানে কি হয়? CH3 প্লাস হয়, প্লাস ক্লোরিন মাইনাস, প্লাস অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড থাকে, তাই না? এই অবস্থা থাকে। এরপরে কিছু একটা ঘটনা ঘটবে, ঠিক আছে? ওই ঘটনাটা আমরা জানি কি ঘটবে। তো তার আগে আমি হচ্ছে এই পুরো লেখাটাকে
একটু বামে সরাই, স্টেপ 1। ঠিক আছে, তোমাদের আশা করি তোলা হয়ে গেছে। তো দেন কি ঘটনাটা ঘটে, এই যে দেখো এখানে এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, সে তো ইলেকট্রোফাইল, মানে কি ইলেকট্রন লাভার বা নেগেটিভ চার্জ লাভার। তার কি দরকার, ইলেকট্রন দরকার, কারণ ওর অষ্টক সংকোচন হয়েছে, ওর ইলেকট্রন নাই। তো ও কি করে, এই ক্লোরিন থেকে ক্লোরিনকে নিজের সাথে যুক্ত করে বা এই ক্লোরিন ক্লোরাইডের প্রতি সে আকৃষ্ট হয়। তো তখন সে কি গঠন করে, দেখো CH3+, আর সে কি করে AlCl4- গঠন করে। বুঝতে পারছো কেন সে ক্লোরাইডের কাছে যায়, কারণ সে ইলেকট্রোফাইল, তার অষ্টক সংকোচন হয়েছে। সো ক্লোরিনের যেহেতু দুইটা ইলেকট্রন আছে, নেগেটিভ চার্জ মানে কি, তার কাছে এই যে দুইটা ইলেকট্রন আছে, নেগেটিভ চার্জ মানে কি দুইটা ইলেকট্রন আছে, তারও তো এই দুইটা ইলেকট্রনেরই সংকট। তো সে কি করে, ক্লোরাইডের সাথে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়। বুঝতে পারছি? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন আসো, এটা গেল স্টেপ 1। এখন আমরা যাব কোথায়, আমরা যাব হচ্ছে স্টেপ 2-তে। খেয়াল করে আমরা কই যাব এখন, আমরা স্টেপ 2-তে যাব। খেয়াল করো, স্টেপ 2-তে যে ঘটনাটা ঘটে আমাদের, বুঝছো? স্টেপ 2-তে যে ঘটনাটা ঘটে আমাদের কি হইল, দেখো একটা কার্বোক্যাটায়ন তৈরি হইল, এই CH3+ তৈরি হইল আর AlCl4-। তো এখন স্টেপ 2-তে এই যে বেনজিনের সাথে, বেনজিনে তো 3টা ডাবল বন্ড, এখানে কি হয়, CH3+ আসে বেনজিনের সাথে যুক্ত হইতে। বেনজিনের এই মাথায় কি আছে, একটা হাইড্রোজেন আছে, তাই না? এই মাথায় কি আছে, হাইড্রোজেন আছে। বেনজিনটাকে এখানে ডাবল বন্ডগুলো, আচ্ছা লিখি, ডাবল বন্ড শো করে লিখি। সো এখন কি হয়, এইখানে যে ঘটনাটা ঘটে, দাঁড়াও আমি একটু চেঞ্জ করে লিখি, তাহলে তোমাদের জন্য ভালো হবে, বুঝতে সুবিধা হবে। ওকে, এই মিথাইল মূলকটা এখানে এসে যুক্ত হবে কোন কার্বনে, এই কার্বনে, বা বেনজিনের যেহেতু ইলেকট্রন ঘাটতি আছে, সেই মিথাইল মূলকটাকে নিজের দিকে টেনে নেবে। আর মিথাইল মূলকের তো ইলেকট্রন নাই, তো বেনজিন কি করবে, এই যে তার যে এখানে ডাবল বন্ডটা আছে, দেখো এই ডাবল বন্ডটা আছে, এই ডাবল বন্ড মানে কি, এখানে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা এই মিথাইল মূলককে দিয়ে দিবে। বুঝছো, এই ইলেকট্রনটা এই মিথাইল মূলককে দিয়ে দিবে। মনোযোগ দিয়ে বুঝছো, এটা খুবই ক্রুশাল একটা জায়গা। এখানে একটা হাইড্রোজেন আছে, এই মিথাইল মূলকটা এসে যুক্ত হয়েছে। বুঝছো কিভাবে প্রতিস্থাপনটা হয়। তো সে কি করছে, এই ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে। তো এখন বেনজিনের কি দশা, এই দশা না, এখন বেনজিনের কি দশা, দেখো আগের দশাটা আছে, কারণ কি ডাবল বন্ডের ইলেকট্রন গুলা তো সেই মিথাইল মূলকটাকে দিয়েই দিছে। এই ডাবল বন্ডের ইলেকট্রন গুলাকে বেনজিন এই মিথাইল মূলককে দিয়ে দিছে। এখন বেনজিনের দশাটা দেখছো, বেনজিনের দশাটা দেখছো। এখন তোমরা বলো, এটা কি অ্যাকচুয়াল বেনজিনের স্ট্রাকচার আছে, অ্যাকচুয়াল বেনজিনের স্ট্রাকচার আছে, ইয়েস অর নো বলো। তোমরা একটু বলো যে এখানে অ্যাকচুয়াল বেনজিনের স্ট্রাকচারটা আছে কিনা। ঠিক আছে, তোমরাই বলো এখানে অ্যাকচুয়াল বেনজিনের স্ট্রাকচারটা আছে কিনা। এখানে কিন্তু অ্যাকচুয়াল বেনজিনের স্ট্রাকচারটা নাই। তো এখানে কি হয়েছে, এখানে একটা ইলেকট্রন ঘাটতি তৈরি হয়ে গেছে, একটা প্লাস চার্জ দিতে পারি আমরা। এই কার্বনে কি হয়েছে, একটা ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে, তাই না? এই কার্বনে আমরা কি করতে পারি, একটা প্লাস চার্জ দিতে পারি, ইয়েস অর নো বলো। আমরা প্লাস চার্জ দিতে পারি কিনা, আমাদের রাইট আছে না প্লাস চার্জ দেওয়ার, অবশ্যই রাইট আছে আমাদের। ওকে, আচ্ছা এখন এই যে পাশের কার্বনগুলো তো আর চাইবে না যে এইখানে ইলেকট্রনের ঘাটতি থাকুক। পাশের কার্বনগুলো কখনো চাইবে যে এইখানে ইলেকট্রনের ঘাটতি থাকুক, কখনোই চাইবে না। তো কি করবে বেনজিন, এই যে এই কার্বনটা, ঠিক আছে, এই কার্বনটা কি করবে, তার এই পাই বন্ডটা পাশের কার্বনে শেয়ার করতে দিতে। তো ও চাবে না যে ওর ইলেকট্রন ঘাটতি হোক। তো তখন দেখো কি ঘটনাটা ঘটে, দেখো এই HCH3 এমন আছে, এই বন্ডের জায়গায় রাইট আছে, এই কার্বনটা কি করছে, এই পাশের কার্বনে শেয়ার করছে, মানে এই ডাবল বন্ডটা পাশের কার্বনে দিয়ে দিচ্ছে। সো এই যে ডাবল বন্ডের ইলেকট্রনগুলো এখানে দেওয়ায় এই কার্বনের তো ইলেকট্রন ঘাটতি কমে গেছে, কারণ এই কার্বনে ডাবল বন্ড থাকার দরকার ছিল, ডাবল বন্ড হয়ে গেছে। বাট ঝামেলা যেটা হয়েছে,
এই কার্বনে এখন ইলেকট্রন ঘাটতি হয়ে গেছে। দেখো এই কার্বনটায় তো ডাবল বন্ড ছিল, এখন এই কার্বনে কি ইলেকট্রন ঘাটতিটা হয়ে গেছে না? এই কার্বন তার পাশের কার্বনের ইলেকট্রন দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নাই, বাট ওর কথাটা চিন্তা করে নাই, এই কার্বনে কি হয়ে গেছে, একটা ইলেকট্রন ঘাটতি হয়ে গেছে। কথা কি ধরতে পারছো? ইন্টারেস্টিং না? কথা কি ধরতে পারছো? মজার না বিষয়টা? বিষয়টা মজার কিনা? দেখো এখন দেখো কি ঘটনাটা ঘটবে। এই পাশের কার্বন চাইবে, এই যে এই কার্বনটা, আমার এই বন্ধুটা কষ্টে আছে, ইলেকট্রন ঘাটতি আছে, আমি ওর সাথে ইলেকট্রন শেয়ার করি, ঠিক আছে, শেয়ার করতে যাবে, বাট শেয়ার করতে গিয়ে আরেকটা বিপত্তি বাজায় ফেলবে, যে হচ্ছে দেখো কি ঘটনাটা ঘটতেছে, এখানে এইচ এর জায়গায় আছে, এখানে CH3 জায়গায় আছে, এই ডাবল বন্ডটা এই জায়গায় আছে, এই ডাবল বন্ডটা কি হয়েছে, শেষ এই কার্বন আর এই কার্বনের মাঝে শেয়ার করছে, মানে এইটা যেটা ছিল এইটা এইটার মাঝে শেয়ার করলো, এখানে ইলেকট্রন ঘাটতি কমে গেছে। বাট দেখো কোন কার্বনে ইলেকট্রন ঘাটতিটা হয়ে গেছে, এই কার্বনে হয়ে গেছে না ইলেকট্রন ঘাটতি, সো এইখানে আমরা কি করব, প্লাস চার্জ দিব। সো ব্যাপারটা বুঝতে পারতেছে কি ঘটতেছে, যে এই মিথাইল মূলকটাকে ইলেকট্রন দেওয়ার ফলে এখানে একটা অরাজকতা, মানে একটা অস্থিতিকর অবস্থা তৈরি হয়ে গেছে। ইয়েস অর নো? একটা অস্থিতিকর অবস্থা তৈরি হয়েছে কিনা? ইয়েস অর নো? সো এইটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয়েছে, এই অবস্থাটাকে সিগমা কমপ্লেক্স বলা হয়। এই অবস্থাটাকে কি বলা হয়? সিগমা কমপ্লেক্স। ঠিক আছে, এটাকে দেখবা তোমাদের বইগুলাতে কখনো কিছু কিছু বইয়ে এইটা ভাঙ্গায় লেখছে, আবার কিছু কিছু বইয়ে এই জিনিসটা ভাঙ্গায় লেখে নাই। এই তিনটা জিনিসকে একটা ব্র্যাকেটে দিয়ে এটাকে বলছে হচ্ছে সিগমা কমপ্লেক্স, বা এটাকে একবারেও লেখা যায় এইভাবে, একবারেও লেখা যায়, যে স্টেপ 2টাকে একবার এইভাবে লেখা যায়। দাঁড়াও আমি একটু ছোট করি, হ্যাঁ, এই জিনিসগুলোকে একটু ছোট করি, তাহলে এক লাইনে লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটাকে একবারে বলা হয় কি জানো? এটাকে একবারে বলা হয় হচ্ছে সিগমা কমপ্লেক্স। এই যে এটা এইভাবে লেখা হয়, দেখো মনোযোগ দাও, আগে দেখো পরে তুলতে দিব আমি সময়। CH3 তো ছিলই, তো এখানে কি হয়েছে, মানে এই সব জায়গায় এই প্লাস চার্জটা ঘোরাঘুরি করতেছে না, তো এটাকে এইভাবে লেখা হয় যে এই প্লাস চার্জটা পুরা জায়গায়, পুরা রেজোনেন্স সিস্টেমে একটা ঝামেলা তৈরি হয়ে গেছে, মানে পুরা রেজোনেন্স সিস্টেমেই এই প্লাস চার্জটা ঘোরাঘুরি করতেছে। মানে এই যে দেখো এই পুরা গোল্লাটা দেই নেই, কিন্তু গোল্লাটা কিন্তু আমি অর্ধেক দিছি, মানে হচ্ছে এখানে ফুল রেজোনেন্সটা হচ্ছে না, এই প্লাস চার্জটা তৈরি হয়ে যাচ্ছে। ইয়েস অর নো? ঠিক আছে, অর্থে বলতেছে ভাই তিনটেই কি দেখাইতে হবে নাকি একটা দেখাইলে হবে? ভাই তিনটেই দেখাইতে হবে, কারণ রেজোনেন্স তো হচ্ছেই। তুমি যদি ভালো মার্ক দেখাইতে চাও, আর তুমি যদি কখনো ভুলেও যাও, ধরো এটা পরীক্ষার হলে মনে পড়তেছে না, স্বাভাবিক, তোমাদের এই যে এটা মনে নাও থাকতে পারে, তখন তুমি এই সিগমা কমপ্লেক্সটা দেখাই দিলেই হবে। কি দেখাইলেই হবে? সিগমা কমপ্লেক্সটা দেখাইলেই হবে। মানে স্টেপ 2তে আমার কি তৈরি হয়েছে? স্টেপ 2তে সিগমা কমপ্লেক্স তৈরি হয়েছে। এটুক বুঝাইতে পারছি বলেন? সিগমা কমপ্লেক্সটা বুঝছো? এটাকে কি বলা হয়? সিগমা কমপ্লেক্স। তো স্টেপ 2তে আমার কি তৈরি হয়েছে? সিগমা কমপ্লেক্স তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে বাবা? স্টেপ 2তে আমার সিগমা কমপ্লেক্স তৈরি হয়েছে। বুঝছো কিনা বলো? আমি কিন্তু খুব স্লো আগাচ্ছি, হ্যাঁ খুব স্লো আগাচ্ছি, যেন তোমরা বুঝতে পারো। সবাই বুঝলে একটু বইলেও ভাইয়াকে। আমি ফেসবুকেও দেখতেছি সবার কমেন্ট, ফেসবুকের কমেন্টগুলোও দেখতেছি। সাইফুল ইসলাম সানবিন টানাটানে লেগে গেছে সিগমা কমপ্লেক্স। সাইফুল বলছে বুঝছে। লিঙ্কন রয়, ফাহিম, তোমরা উত্তর দিও, তাইলেই হবে। ওকে, এখন আসো স্টেপ 3তে যাই। স্টেপ 3তে যাই, স্টেপ 3। স্টেপ 3তে যে ঘটনাটা ঘটে, ঠিক আছে, সেটা খুবই চমৎকার একটা ঘটনা। ঠিক আছে, স্টেপ 3-র ঘটনাটা খুবই চমৎকার একটা ঘটনা। আসো আমরা দেখি। দেখো এখানে
কি অবস্থায় আছে? সিগমা কমপ্লেক্স অবস্থায় আছে। তোমার কাছে কি মনে হয় সিগমা কমপ্লেক্সটা কি স্টেবল অবস্থা? সিগমা কমপ্লেক্সটা কি স্টেবল অবস্থা তোমার কাছে মনে হয়? বলো। কখনোই স্টেবল অবস্থা না, কারণ বেনজিন যে তার অ্যাকচুয়াল শেপটা আছে সেটা পাচ্ছে না, বেনজিনের রেজোনেন্সটা হচ্ছে না এইখানে, সবসময় একটা প্লাস চার্জ রয়ে গেছে। ঠিক আছে, সবসময় কি আছে? প্লাস চার্জ অবস্থাটা রয়ে গেছে। একটু বুঝছো, বেনজিনের যে সিগমা কমপ্লেক্স এটা কি স্টেবল? ইয়েস অর নো বলো। এটা কিন্তু খুবই আনস্টেবল একটা অবস্থা। বেনজিনের যে সিগমা কমপ্লেক্সটা রয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু আনস্টেবল একটা অবস্থা। সো এই যে এই আনস্টেবল অবস্থাটা, এটা কিন্তু আমাদের পরিত্রাণ পাইতে হবে। সো ওই যে ইলেকট্রোফাইল তৈরি হয়েছিল, দেখো স্টেপ 1 AlCl4, দেখো AlCl4 কে আমরা এইভাবে লিখতে পারি, দেখো AlCl3 এর সাথে কি আছে? ক্লোরাইড মাইনাস যুক্ত আছে। ঠিক আছে, ক্লোরাইড মাইনাস AlCl4 কে ইলেকট্রন দিছিল, দান করছিল। এখন কথা হচ্ছে এই অবস্থাটা কিন্তু স্টেবল না, এটা শো করা লাগে না তীর চিহ্নটা, হ্যাঁ, এটা কিন্তু স্টেবল না। এই যে সিগমা কমপ্লেক্সটা কিন্তু এটা কিন্তু স্টেবল না। স্টেবল হবে কিভাবে? দেখো এইখানে এই যে ইলেকট্রনগুলো, মেন ঘটনা কি? ইলেকট্রনেরই তো, ইলেকট্রন ঘাটতি। মেন ঘটনাটা কি? ইলেকট্রন ঘাটতি, তাই না? এই যে ইলেকট্রনগুলা, এই ইলেকট্রনগুলো যদি এইখানে দিয়ে দেয় সে, তাইলেই তো এই ইলেকট্রনের ঘাটতিটা ফুলফিল হয়ে যাচ্ছে, ফুল রেজোনেন্সটা হয়ে যাচ্ছে। তার মানে কি? এটাকে হাইড্রোজেনকে H+ আকারে বের করতে হবে। হাইড্রোজেনকে কি আকারে বের করতে হবে? H+ আকারে। তো ক্লোরিন কি করবে? এই যে ইলেকট্রোফাইল, সে তো আর কোনো কাজ নাই, তাই না? সে তো ইলেকট্রোফাইল, সে তো এই ক্লোরিনকে ছাড়াও বাঁচতে পারে। নাকি ক্লোরিনকে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের দরকারি? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এমনি এমনি থাকতে পারে না, এক্সিস্ট করে না। ধরো আমার টাকা পয়সার দরকার, বাট আমি টাকা পয়সা ছাড়াও বাঁচতে পারি, ঘটনাটা এমন। মানে আমার অনেক টাকার দরকার, বাট আমি টাকা ছাড়াও বাঁচতে পারি। বা আমার হচ্ছে আমি একটু বেশি খাই, আমি অনেক ক্ষুধার্ত, বাট খাবার ছাড়াও আমি বাঁচতে পারি। এই দশা অ্যালুমিনিয়াম, মানে ওর ইলেকট্রন দরকার, বাট ও ইলেকট্রন ছাড়াও বাঁচতে পারে। বুঝতে পারছো কথাটা? তো তখন কি করবে? ক্লোরিন আবার এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডকে ছেড়ে দিবে, অ্যান্ড এই হাইড্রোজেনের সাথে সে চলে যাবে। এবং হাইড্রোজেনের সাথে সে কি গঠন করবে? দেখো, হাইড্রোজেনের সাথে সে HCl গঠন করবে, HCl। বুঝতে পারছো কেন HCl গঠনটা করতেছে? বুঝতে পারছো? কারণ হচ্ছে সে হচ্ছে এই মিথাইল মূলককে জায়গা দিতে গিয়ে দেখা গেছে তার একটা আনস্টেবল অবস্থা হয়ে গেছে। এখন বলছে হাইড্রোজেন তো দুর্বল, ওরে আমি তাড়ায় দিই, কোনো সমস্যা নেই, বাট আমার মিথাইল মূলককে দরকার, হাইড্রোজেনকে দরকার না। হাইড্রোজেনকে তাড়ায় দিচ্ছে। হাইড্রোজেন কি করছে? ক্লোরিনের সাথে সুন্দর HCl ফর্ম করছে। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের জায়গায় ঠিক আছে AlCl3 গঠন করছে। আর এইখানে কি হয়েছে? ফাইনালি আমরা দেখতে পারতেছি এই যে এখানে রেজোনেন্সটা ফিরে আসছে, কারণ ইলেকট্রন তো দিয়ে দিচ্ছে, এন্ড টোলুইন গঠন হয়েছে। মানে দিন শেষে এই যে হাইড্রোজেন যে প্রতিস্থাপন হইল, কতগুলো চড়াই উতরাই পার হয়ে প্রতিস্থাপন হয়েছে। এখন দেখেন সবকিছু মাথায় ঢুকছে কিনা। সো আমরা যদি দেখি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, সো প্রথমত কি হয়েছে আমি আরেকবার রিক্যাপ করতেছি তোমাদের। আমি মিথাইল ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডকে নিছি। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এখানে ইলেকট্রোফাইল। ক্লোরিন কি করছে? নিজের দিকে ইলেকট্রন টেনে নিচ্ছে, অ্যান্ড ক্লোরিন মাইনাস হয়েছে, CH3+ হয়েছে। অ্যান্ড এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডে যেহেতু ইলেকট্রন দরকার, ক্লোরিন মাইনাস মানে কি? এখানে দুইটা ইলেকট্রন আছে। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কি করছে? এই ইলেকট্রনগুলো নিয়ে AlCl4- গঠন করছে, আর CH3+ গঠন করছে। ডান? কোনো সমস্যা আছে? আশা করি এই পর্যন্ত কোনো ঝামেলা নাই। স্টেপ 1 কি? আমাদের কার্বোক্যাটায়ন তৈরি। এই যে CH3+ তৈরি করা হয়েছে, এটা হচ্ছে আমাদের স্টেপ 1। এখন আসেন স্টেপ 2-তে যাই। এই যে বেনজিন সাহেব, এইখানে এই যে CH3+ আসছে, কারণ আমাদের তো টলুইন তৈরি করাই মেইন টার্গেট। তো এই যে কার্বোক্যাটায়নটা আছে, এই কার্বোক্যাটায়নটা, বুঝতে পারছো? এই যে কার্বোক্যাটায়নটা আছে, তোমার মতো বলদ বাংলাদেশে দেখিনি। এটা কি তোমাদের ধরতে বলছি? আমি কমেন্ট পড়তেছি রে। জীবনে কোন কাজটা ভালোভাবে করছো? দেখো বেনজিন আর এই যে ইলেকট্রোফাইল, এটা কি করতেছে? ধরো এই যে মিথাইল মূলকটা আসছে, ঠিক আছে, এখানে কি আসছে? মিথাইল মূলকটা আসছে। তো আসার পরে কিভাবে আসছে দেখো, এই যে এখানে যে ডাবল বন্ডটা ছিল, এই ইলেকট্রনটা কি করছে? মিথাইল মূলককে দিয়ে দিচ্ছে। তো তারপর এসে মিথাইল মূলক যুক্ত হতে পারছে, বাট ওর ভিতরে কি হয়ে গেছে? এই কার্বনটার ভিতরে
সে তো পাই বন্ড দিয়ে দিছে, পাই বন্ডে থাকা যে ইলেকট্রনগুলো ওর ভিতরে ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়ে গেছে, এই কারণে আমি প্লাস চার্জ দিছি। আমি প্লাস চার্জটা কেন দিছি? ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়ে গেছে। তারপর দেখো যে ঘটনাটা ঘটছে আমাদের, এইখানে এই হাইড্রোজেন, এখানে CH3, তাই না বাবা? এখানে হাইড্রোজেন, এখানে CH3। এখন কথা হচ্ছে এই কার্বনের ইলেকট্রনের ঘাটতি পূরণ করার জন্য পাশের কার্বন কি করছে? পাশের কার্বন হচ্ছে এই ইলেকট্রনটা শেয়ার করছে, এই পাই বন্ডটা। বাট পাশের কার্বন চিন্তা করে নাই যে ওরে ইলেকট্রন শেয়ার করলে এই কার্বনের আবার ইলেকট্রনের ঘাটতি হয়ে যাবে। এই কার্বনের ইলেকট্রনের দূর করার জন্য এই পাশের কার্বন তার পাই বন্ডটা শেয়ার করে দিচ্ছে। বাট দেখা গেছে এই কার্বনে আবার ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়ে গেছে, একটা মেসাকার অবস্থা হয়ে গেছে। মানে এখানে একটা সিগমা কমপ্লেক্স তৈরি হয়ে গেছে। এখানে কি তৈরি হয়েছে? সিগমা কমপ্লেক্স তৈরি হয়েছে। এই যে এই সিগমা কমপ্লেক্স, এই সিগমা কমপ্লেক্স অবস্থা থেকে দূর পাওয়ার জন্য কি করছে? তারা হাইড্রোজেন থেকে ইলেকট্রনগুলো রেখে দিচ্ছে, রেখে দিয়ে বেঞ্জিনের রেজোনেন্সটা ফিরে আনছে, ঠিক আছে? এন্ড হাইড্রোজেন H+ আকারে চলে গেছে। তো যখন ক্লোরিন দেখলো হাইড্রোজেনের ইলেকট্রন নাই, ক্লোরিন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডকে ছেড়ে দিল, কারণ অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ইলেকট্রোফাইল, ইলেকট্রন লাভার, বাট সে ইলেকট্রন ছাড়াও থাকতে পারে। সো ক্লোরাইড আয়ন হাইড্রোজেন আয়নের সাথে মিলে HCl গঠন করছে আর AlCl3 গঠন করছে। দেখো পুরো প্রসেসটা আমরা বুঝতে পারছি, পুরো প্রসেসটা আমরা বুঝতে পারছি, বলেন পুরো প্রসেসটা বুঝতে পারছি সবাই? একটু বইল। ওকে, আলহামদুলিল্লাহ। তো পুরো প্রসেসটা বুঝতে পারলে আমরা আরেকটা মেকানিজমে যাই। এটা তো একটা বিক্রিয়া, এন্ড এইটা কেন আমি এত স্লো পড়াইলাম, এটা যদি বুঝতে পারো তুমি আরো 3টা বিক্রিয়ার মেকানিজম তুমি বুঝতে পারবা। বুঝতে পারছো? এটা যদি বুঝতে পারো আরো 3টা বিক্রিয়ার মেকানিজম তুমি বুঝতে পারবা। হ্যাঁ, আসো পরেরটাই যাই। এখন আমরা দেখব হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ওকে, ডান। আমরা কি দেখব? ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। এখন আমরা কোথায় যাচ্ছি? ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনে। বিক্রিয়াটা আমরা একটু দেখি, আগের মতোই রিঅ্যাকশনটা। এই যে আমাদের বেনজিন, ঠিক আছে, এইখানে আমরা কি করলাম? CH3Cl নিলাম, হ্যাঁ, মিথাইল ক্লোরাইড। তো ঘটনাটা কি ঘটবে দেখো, ঘটনাটা হচ্ছে এখানেও, এখানে তো অ্যাসাইলেশনে আমরা CH3Cl নেই, না রে বাবা, CH3COCl নেই, অর্থাৎ এসিটাইল ক্লোরাইড নেই। তো এইটাকে আমরা কি করি? আমরা হচ্ছে ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে রিঅ্যাকশন করাই। কি করাই? ড্রাই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে রিঅ্যাকশন করাই। তখন এখানে কি তৈরি হয় দেখো তো। এইখানে ইজিলি ব্যাপারটা বুঝছো, এই যে বেনজিন, এখানে এসিটোফেনন তৈরি হয়, COCH3, আর আগের মতো HCl আকারে বের হয়ে যায়। কি হয়ে যায়? HCl আকারে বের হয়ে যায়। এখন দেখো পুরো মেকানিজমটাই আগের মতো যাবে। স্টেপ 1 দেখো, স্টেপ 1 আমাদের কি তৈরি হবে? কার্বোক্যাটায়ন তৈরি হবে, তাই না? ব্যাপারটা বুঝছো, ঠিক আছে? এইখানে এই CH3COCl অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আসবে, AlCl3 আসবে। সো এখানে কি ঘটনাটা ঘটবে দেখো, CH3CO+ প্লাস AlCl4-, ফাইনাল অবস্থাটাই লিখতেছি আমি। এই অবস্থায় স্টেপ ডান হইলে 1 বলো সবাই। স্টেপ 2, ঠিক আছে? দেখো স্টেপ 2তে যে ঘটনাটা ঘটবে, এই যে বেনজিন, ঠিক আছে, ওর হাইড্রোজেন নিয়ে আসবে। এইখানে কি হবে দেখো, আমাদের এই CH3CO+ এর সাথে সে যুক্ত হবে। এখন কথা হচ্ছে যখন CH3CO এইখানে আইসা পড়ছে, ধরো হচ্ছে এই রেজোনেন্স ছিল, এখানে কি আছে? CH3 বা COCH3 আছে, হ্যাঁ, যেখানে প্লাস চার্জ COCH3 আছে, আর এখানে হাইড্রোজেন আছে, তাই না? সো ঘটনাটা কি ঘটবে দেখো, ঘটনাটা ঘটবে হচ্ছে এই যে এই জায়গাটায় হচ্ছে আমাদের মেন ঝামেলাটা সূত্রপাত। এই জায়গাটায় ইলেকট্রনের ঘাটতি হয়ে যাবে, এখানে বন্ড, এখানে বন্ড। তো এই ইলেকট্রন ঘাটতি দূর করার জন্য পাশের কার্বন আসবে। সো আলটিমেটলি এখানে কি হবে দেখো, এই COCH3 তো আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে প্লাস চার্জ হয়েছে, এইখানে শেয়ার করছে, এই
পরেরটা কি হবে দেখো, এই ব্যাপারটা যদি বুঝে যাও তোমার হচ্ছে টলুইনে গিয়ে যখন আমি রেজোনেন্স পড়াবো তখন আরো ইজি হয়ে যাবে। ধরো এখানে COCH3 আছে, এখানে হাইড্রোজেন আছে, এটা কি করছে, পাশের কার্বন কি করছে, শেয়ার করছে এখানে ইলেকট্রনগুলা, তো এই কার্বনের মাথায় ইয়া হয়ে গেছে দেখো। তো এই অবস্থাটাকে আমরা কি বলি, এই অবস্থাটাকে আমরা বলি সিগমা কমপ্লেক্স, তাই না? সেটা একটু ছোট করি। ঠিক আছে, সো এটারে কি বলি আমরা, সিগমা কমপ্লেক্স। দেখো একই, জাস্ট কপি পেস্ট করে আমি কিন্তু বসায় দিচ্ছি, আমি কিছু বুঝাচ্ছি, আমি কিন্তু কিছু বুঝাচ্ছি না। COCH3 আছে, এখানে হাইড্রোজেন আছে, একটা পারলে আরেকটা পারবা, ওটারে কি বলে, সিগমা কমপ্লেক্স বলে। এখন আসো স্টেপ 3-তে। স্টেপ 3-তে কি হবে বাবা, স্টেপ 3-তে সুন্দরভাবে এই যে সিগমা কমপ্লেক্স হইছে, ঠিক আছে, COCH3, এখানে কি আছে রে বাবা, হাইড্রোজেন। সো এই ঘটনাটা কি হচ্ছে, এখানে ঘটনাটা কি ঘটছে, এখানে কি হইছে, এই Cl- আর AlCl3 আছে। সো আলটিমেটলি এটা কি আকারে বের হয়ে যাবে দেখো, HCl আকারে, তাই না? কারণ কি, এই যে এই ইলেকট্রনগুলো হাইড্রোজেন থেকে এই ইলেকট্রনগুলো এই সিগমা কমপ্লেক্সে দিয়ে দিবে, হাইড্রোজেনটা H+ আকারে বের হয়ে যাবে, এই Cl- তার ইলেকট্রন নিয়ে বের হয়ে যাবে। তো তখন কি হচ্ছে দেখো, তখন HCl তৈরি হচ্ছে, আর আমার সাথে কি তৈরি হচ্ছে দেখো, HCl এর সাথে অ্যাসিটোফেনন তৈরি হচ্ছে, তাই না? COCH ডান। আগেরটাই জাস্ট আমরা লিখলাম, আগেরটাই জাস্ট রিপিট ভাবে লিখলাম। পুরাটা সেম ছিল না? পুরাটা সেম ছিল কিনা বলো? ফিডেলক্রাফট অ্যালকাইলেশন আর ফিডেলক্রাফট অ্যাসাইলেশন কোনো পার্থক্য আছে? দেখো, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশন কোনো পার্থক্য আছে বাবারা? অ্যালকাইলেশন অ্যাসাইলেশনে কোনো পার্থক্য নাই। এখন আমরা চলে যাব নাইট্রেশনে। ইয়েস অর নো বইলো, একটু কমেন্টে ইয়েস অর নো বইলো, কোনো পার্থক্য আছে কিনা। ফিডেলক্রাফট অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশন দুইটার ভিতরে কোনো পার্থক্য নাই, ঠিক আছে, কোনো পার্থক্য নাই। এখন আসো আমরা যাব হচ্ছে নাইট্রেশন বিক্রিয়ায়। আমরা কই যাব? নাইট্রেশন বিক্রিয়ায়। বেনজিনের নাইট্রেশন, নাইট্রেশনটা কতদিন দেখছিলাম না, নাইট্রেশনটাও সবকিছুতে স্টেপ 1 যদি তুমি পারো, আমি আবারও বলতেছি, স্টেপ 1টা পারলে বাকি দুইটা স্টেপ প্রত্যেকটার ক্ষেত্রে সেম। স্টেপ 1টা পারলে বাকি দুইটাই স্টেপ প্রত্যেকটার ক্ষেত্রে কি হবে, সেম হবে। সো আমরা স্টেপ 1টাই দেখতে হবে। সো নাইট্রেশনের জন্য রেডি তোমরা? সো আমরা কি দেখছিলাম, রিঅ্যাকশনটা একটু দেখি। ধরো বেনজিন, ঠিক আছে, বেনজিনের সাথে আমরা নাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশন করছিলাম HNO3 ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, তাই না? ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। তো আমাদের কি তৈরি হয়েছিল বাবা, একটু দেখো, আমাদের তৈরি হয়েছিল হচ্ছে নাইট্রোবেনজিন, ঠিক আছে, আর সালফিউরিক অ্যাসিড এখানে অবশিষ্টই ছিল, ঠিক আছে। এখন ঘটনাটা কি ঘটে, স্টেপ 1টা বুঝতে হবে আমাদের, স্টেপ 1টা। ওকে, স্টেপ 1টা একটু দেখো, এখানে স্টেপ 1টা একটু বুঝার ব্যাপার আছে। স্টেপ 1 দেখো, তোমরা একটু বলো স্টেপ 1-এ কি কি তৈরি হইতে পারে? স্টেপ 1-এ কি কি তৈরি হইতে পারে তোমরা একটু কমেন্ট করে বলো। স্টেপ 1-এ কি কি তৈরি হইতে পারে তোমরা একটু কমেন্ট করে বলো আমারে। ও, এখানে আবার নাইট্রিক অ্যাসিড লিখছে, এখানে সালফিউরিক অ্যাসিড লাগবে, ঠিক আছে, H2SO4। স্টেপ 1-এ কি কি তৈরি হইতে পারে দেখো, এখানে স্টেপ 1-এ নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে, ঠিক আছে। এরা বিক্রিয়া করে নাইট্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন H3O+ আর HSO4- তৈরি করবে। এখন এটা কেমনে তৈরি হইল, প্রশ্ন জাগে কিনা ভাই, এটা কেমনে তৈরি হইল? এটা কি মুখস্থ করব? বলো, প্রশ্ন জাগে কিনা বলো, এটা কি মুখস্থ করব? কখনোই না। খেয়াল করেন ঘটনাটা কি, এই বেসিকটা লাগবে না, বেসিকটা দিয়ে দিচ্ছি, বাট পরীক্ষায় লাগবে না, এটা বোঝার জন্য, মানে কিভাবে আসলো, কিভাবে আসলো। আসেন দেখো, নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচারটা লিখি, HNO3, এখানে একটা হাইড্রোক্সাইড আছে। কি আছে বাবা? এখানে একটা হাইড্রোক্সাইড আছে।
এখানে একটা অক্সিজেনের সাথে সন্নিবেশ বন্ধনে আছে, একটা অক্সিজেনের সাথে ডাবল বন্ডে আছে। এটা হচ্ছে আমার নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার। কেন সন্নিবেশ বন্ধনটা কেন এখানে হইলো? কারণ এই দেখো, নাইট্রোজেনের কি থাকে, লোন পেয়ার ইলেকট্রন থাকে না, 3টা বন্ধন গঠন করার পরেও সেই লোন পেয়ার ইলেকট্রনটা সে অক্সিজেনকে দিচ্ছে। আর একটা অক্সিজেনের 6টা ইলেকট্রন থাকে, এই দুইটা নিয়ে সে কি করছে, 8টা ইলেকট্রন গ্রহণ করছে। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এখন ঘটনা কি, ঘটনাটা আসো সামনে যাই। সো এখানে সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচারটা দেখাই, HOSO3H, ঠিক আছে? এখন বুঝো ব্যাপারটা কি হয়। এখানে অক্সিজেনের কি আছে, 2টা লোন পেয়ার ইলেকট্রন আছে। ওকে, সো আলটিমেটলি এই অক্সিজেনটা কি মোর ইলেকট্রোনেগেটিভ, সেই ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নেয়, আর হাইড্রোজেনকে কি করে, H+ আকারে বের করে দেয়। তো এই হাইড্রোজেনকে আবার ধরে হচ্ছে এই অক্সিজেন, কারণ তার লোন পেয়ার ইলেকট্রন দিয়ে সে সন্নিবেশ বন্ধনে সুন্দর ধরতে পারে। সো ধরার পরে কি ঘটনাটা ঘটে দেখো, এখানে নাইট্রোজেনের সাথে অক্সিজেন আছে, ডাবল বন্ড অক্সিজেন আছে, এখানে OH2 হয়ে গেছে। এখন অক্সিজেন ইলেকট্রন হারাইছে না, এই কারণে প্লাস দিয়ে দিলাম। অক্সিজেন তো একটা লোন পেয়ার ইলেকট্রন হারাইছে এইখানে, তাই না? এই কারণে আমি কি করলাম ভাইয়া, প্লাস দিয়ে দিলাম। এটা তো বুঝে গেছে, ইলেকট্রন হারাইলে প্লাস হয়ে যায়। আর কি হয়ে গেছে, এইখানে হয়ে গেছে HSO4- হয়ে গেছে, ঠিক আছে? এই যে OSO3H, ওরা তো ইলেকট্রনটা নিজের কাছে রাইখে দিচ্ছে, তো এটাকে আমি লিখতে পারি না HS, অক্সিজেন কয়টা, 3 আর 1 4টা, HSO4-। এটুক বুঝলে একটু ইয়েস বলো, এটুক বুঝলে ইয়েস লেখো। এটা পরীক্ষায় লেখা লাগবে না, আমি যেটা বুঝাচ্ছি এখন, এটা তোমার পরীক্ষায় লেখা লাগবে না বাবা, পরীক্ষায় লাগবে না, বাট বুঝা রাখো, মানে আকাশ থেকে তো কিছু নাজিল হয় না। তো এখন ঘটনা হচ্ছে, আমরা যখন লিখি এখানে 2 মোল সালফিউরিক অ্যাসিড নেই, তো এই যে জিনিসটা তৈরি হয়েছে আমার, এই যে যৌগটা তৈরি হয়েছে, একটা কমপ্লেক্স তৈরি হয়েছে, এটা থেকে আমার পানি বের করতে হবে এখন। সো এটা নিয়ে কাজ করব আমি। এই দেখো, অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন, এখানে কি লিখছি বাবা, আমি OH2 লিখছি, আর এই অক্সিজেনের মাথায় প্লাস। আমি কি করলাম, আরেকটা সালফিউরিক অ্যাসিড নিলাম, HOSO3H। কি করলাম বাবা, আরেকটা সালফিউরিক অ্যাসিড নিলাম। কোনো সমস্যা আছে? আরেকটা সালফিউরিক অ্যাসিড নিলে কোনো সমস্যা আছে? দেখো, আরেকটা সালফিউরিক অ্যাসিড নিলে কি কোনো সমস্যা আছে? সো দেখো, অক্সিজেনের যেহেতু ইলেকট্রন ঘাটতি, নাইট্রোজেন আর অক্সিজেনের ভিতরে কে ইলেকট্রোনেগেটিভ? অবশ্যই অক্সিজেন, ঠিক আছে? তো সে কি করে, এই ইলেকট্রনগুলো নিয়ে পানি আকারে বের হয়ে যায়। আবার দেখো, এখানে আবার H+ আকারে বের হয় এটা, তাই না? এটা তো মাইনাস থাকেই। সো এই পানি আবার H+ কে ধরে কি করে, হাইড্রোনিয়াম আয়ন গঠন করে, H3O+। এখানে পানি বের হয়েছে, H2O ইলেকট্রন নিয়ে বের হয়ে গেছে, এই 2টা ইলেকট্রন নিয়ে। আবার সে কি করে, তার তো লোন পেয়ার আরো আছে, পানি হয়ে যাওয়ার পর মানে কি, তার লোন পেয়ার গুলো আছে না অক্ষত, তাই না? সো সেই লোন পেয়ার তো সে কাজে লাগাইতে পারে। এই লোন পেয়ারটা সে কাকে কাজে লাগায়, H+ কে কাজে লাগায়, H+ কে দেয়, এবং সে আবার হাইড্রোনিয়াম আয়ন হয়ে যায়। বুঝতে পারছো ব্যাপারটা? তারপর দেখো, এই নাইট্রোমূলকটা NO2, সে কি ইলেকট্রন হারাইলো না, এই যে সমযোজী বন্ধনে থাকে ইলেকট্রন গুলো হারাই ফেললো না? তো আমি এখানে লিখতে পারি না, এখানে নাইট্রোনিয়াম আয়ন গঠন হয়েছে NO2+, সমযোজী বন্ধনে থাকা যেহেতু ইলেকট্রন গুলো হারাই ফেলছে, তাহলে আমি বলতে পারি কিনা এখানে NO2+ হয়ে গেছে। তা হাইড্রোনিয়াম পাইলাম, নাইট্রোনিয়াম পাইলাম, এইখানেও তো এই সেম, এই তারা যেহেতু ইলেকট্রন গুলো রেখে দিচ্ছে, HSO4- প্লাস HSO4-। তো আলটিমেটলি আমি কি লিখতে পারি দেখো, নাইট্রোনিয়াম আয়ন তৈরি হবে, হাইড্রোনিয়াম আয়ন তৈরি হবে, এবং 2 মোল HSO4- তৈরি হবে। লিখতে পারি কিনা বলেন স্যারেরা, লিখতে পারি? আমার লেখার রাইট আছে? সবাই একটু বলো। এরপর বাকি স্টেপগুলা পানি ভাত, বুঝতে পারছো? এরপর বাকি স্টেপগুলা পানি ভাত। আসুন শুরু করি আমরা। এই প্রথম স্টেপ বুঝলে 2 লেখো সবাই। প্রথম স্টেপ যদি ভাইয়ারা বুঝো, তোমরা যদি বুঝে থাকো প্রথম স্টেপটা, সবাই একটু 2 লেখো। প্রথম স্টেপটা বুঝে থাকলে সবাই 2 লেখো। ওকে, তারপরে স্টেপে যাচ্ছি, সবাই একটু 2 লেখো। স্টেপ 2, আমি কাকে যুক্ত করব, নাইট্রোমূলককে না? বেনজিন, এখানে হাইড্রোজেন দিলাম, এখানে কাকে যুক্ত করব আমি, নাইট্রোনিয়াম আয়নকে, NO2+। তো আলটিমেটলি কি তৈরি হবে আমার, এই নাইট্রোমূলক যখন যুক্ত হবে, দেখো এখানে
নাইট্রোমূলক যখন যুক্ত হবে এখানে কি তৈরি হবে, একটা সিগমা কমপ্লেক্স তৈরি হবে। এখন নাইট্রোমূলক যুক্ত হয়েছে এই হাইড্রোজেন, এখানে কি হয়ে গেছে, সিগমা কমপ্লেক্স। আমি আর লিখলাম না, ভাঙ্গায় লেখার দরকার আছে? দেখো সবগুলাতে তো একই, তো বারবার একই জিনিস লেখার দরকার আছে, ভাঙ্গায় লেখার দরকার আছে? সবগুলাতে একই। আর তোমরা পরীক্ষার হলে ডাইরেক্ট সিগমা কমপ্লেক্স লিখে দিবা, ওইটা লিখলে ভালো, টিচাররা নাম্বার বেশি দিবে। ঠিক আছে, তারপরে ফাইনাল আউটপুটটাই যাই। এখানে দেখো স্টেপ থ্রিটা কি হচ্ছে, এই যে সিগমা কমপ্লেক্স তৈরি হয়েছে, দেখো নাইট্রোমূলক হাইড্রোজেন কি হইল, সিগমা কমপ্লেক্স। এখানে কি করে, HSO4 মাইনাস, খেয়াল করো HSO4 মাইনাস আছে। ওর কি লাগবে, ওর একটা হাইড্রোজেন লাগবে, আবার এই সিগমা কমপ্লেক্সের ইলেকট্রন লাগবে, তাই না? কি ঘটনাটা ঘটতেছে, সিগমা কমপ্লেক্সের ইলেকট্রন লাগবে, তাই না? তারা ইলেকট্রন রেখে দিচ্ছে, ওর আবার হাইড্রোজেন লাগবে, ও H প্লাস আকারে চলে গেছে। সো এই H প্লাসটাকে কে গ্রহণ করবে, HSO4 মাইনাস। সো দেখো এখানে নাইট্রোবেনজিন তৈরি হয়ে গেছে, আমার কি তৈরি হয়ে গেছে বাবা, নাইট্রোবেনজিন তৈরি হয়ে গেছে, প্লাস H2SO4। লিখতে পারি কিনা, লেখা যায় কিনা বলো, লেখা যায় কিনা বলো, সবাই বলো। লেখা যায়, আমরা বুঝতে পারছি, পারা যাবে ইনশাল্লাহ। সবাই একটু বইলো, পারা যাবে কিনা। ইনশাল্লাহ পারা যাবে ভাই। আগের পেজটা একটু, হ্যাঁ দেখাচ্ছি। স্টেপ 2 স্টেপ 3 একই রকম, স্টেপ 1টা পারলেই হবে। মানে তোমার কি কি আয়ন তৈরি হচ্ছে, বুঝতে পারছো? তোমার কি দরকার, তোমার কি কি আয়ন তৈরি হচ্ছে, তুমি যে আয়নগুলো তৈরি হচ্ছে সেগুলো তৈরি করতে পারতেছো কিনা, এই জিনিসটা দরকার, বুঝতে পারছো? যে আয়নগুলো তৈরি হচ্ছে, বুঝতে পারছো, এইগুলো তৈরি করতে পারতেছো কিনা, এই জিনিসগুলো দরকার। যে আয়নগুলো তৈরি হচ্ছে এই আয়নগুলো তুমি তৈরি করতে পারতেছো কিনা, এই জিনিসটা দরকার আমাদের, বুঝতে পারছো? এই জিনিসটা দরকার। ঠিক আছে, এখন আসো আমরা সামনে যাই, এই গেল স্টেপ 3। এখন আসো আমরা সালফোনেশন, আমরা বেলজিনের যে সালফোনেশন করছি, এই সালফোনেশনের মেকানিজমটা দেখি। কোন মেকানিজমটা আইসা পড়বে কেউ কিন্তু বলতে পারে না। হ্যাঁ, সবগুলাই প্র্যাকটিস করবা, কোনোটা পড়বা না এমন কিন্তু হবে না। সবগুলো মেকানিজমই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো এইখান থেকে একটা আসে। সো আমাদের দরকার কি, স্টেপ 1টা। ঠিক আছে, স্টেপ 1-এ কি কি তৈরি হয় সেটা বোঝা দরকার। ঠিক আছে, আসেন আমরা বিক্রিয়াটা তো জানি, স্টেপ 1টা দেখি। স্টেপ 01, খেয়াল করো কি হচ্ছে। স্টেপ 1টা যদি দেখি, সালফিউরিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড। ওকে, সালফিউরিক অ্যাসিডের সাথেই সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হবে, কারণ এখানে সালফিউরিক অ্যাসিড নিয়ে আমরা কাজ করছি। H2SO4 প্লাস H2SO4 সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি গঠন করে দেখো তোমরা। এইখানে হচ্ছে আমাদের সালফার ট্রাইঅক্সাইড তৈরি হবে, প্লাস আমাদের হাইড্রোনিয়াম আয়ন আর H3O প্লাস প্লাস HSO4 মাইনাস তৈরি হবে। ওকে, সো এখানে কি সালফিউরিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4। সো এখন এটা কিভাবে হচ্ছে এই জিনিসটা তো আমাদের জানা দরকার। একটু চিন্তা করো কিভাবে করা যায়। ঠিক আছে, আগেরটা যদি বুঝে থাকো এটাও তোমরা পারবা। একটু চিন্তা করো এটা কিভাবে করা যায়, আগেরটা যদি বুঝে থাকো এটাও তোমরা পারবা। তো দেখো এটা কিভাবে হবে বলতো। সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার জানো তোমরা? দেখো একটা সালফিউরিক অ্যাসিডকে আমি ভাঙ্গায় লিখি, সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচারটা বলি। দেখো দেখো এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার। ওকে, এটা কি দিলাম, সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচারটা দিলাম। এখানে কি আসবে, ধরো একটা সালফিউরিক অ্যাসিডকে আমি ভাঙ্গায় লিখলাম OSO3H। প্রথম স্টেপটা আগের মতোই, দেখো গতবার যেমন পড়ছিলাম ঠিক তেমনটাই। এখানে কি আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে। তো সে কি করবে, এই H প্লাসকে এটাকে H প্লাস আকারে ছেড়ে দিবে, ওরা ইলেকট্রনগুলো রেখে দিবে, কারণ অক্সিজেন অধিকতরে ঋণাত্মক।
সো এই লোন পেয়ারটা গিয়ে এইচ প্লাসকে ধরে ফেলবে। সো ঘটনাটা কি ঘটে দেখো, ঘটনাটা ঘটে এরকম, এস ডাবল বন্ড, এস ডাবল বন্ড, ঠিক আছে। এখানে দুইটা ডাবল বন্ড হবে না, বুঝতে পারছো? একটা মিনিট, হ্যাঁ। আচ্ছা, এখানে একটু স্ট্রাকচারটা একটু ঠিক রাখো, হ্যাঁ। এখানে হচ্ছে একটা সন্নিবেশ বন্ধন দিয়ে দাও, তাইলেই হবে। এখানে একটা সন্নিবেশ বন্ধন দিয়ে দাও, তাইলেই হবে। এখন খেয়াল করো, এখানে যে ঘটনাটা ঘটতেছে, এখানে যে ঘটনাটা ঘটতেছে সেই জায়গাটায় আসি। এই যে সালফিউরিক অ্যাসিড, এখানে ইলেকট্রন গ্রহণ করার পরে, হাইড্রোজেন গ্রহণ করার পরে এখানে OH2 হয়ে গেছে না বাবা? দেখো এখানে OH2 হয়ে গেছে কিনা, হয়েছে। এখন আসেন, এইখানে কি ঘটনাটা ঘটতেছে, এখানে OH আকারেই আছে, তাই না? এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এখানে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হবে। এখানে কি তৈরি হবে বাবা? সালফার ট্রাইঅক্সাইড তৈরি হবে, আবার হাইড্রোনিয়াম আয়নও তৈরি হবে। সো এই জায়গাটায় তো আমার HSO4 মাইনাস তৈরি হয়ে গেছে, দেখো HSO4 মাইনাস তৈরি হয়ে গেছে। দেখো এই যে ইলেকট্রন নিয়ে আইসা যে পড়ছে, এখানে HSO4 মাইনাস তৈরি হয়ে গেছে। এখন আমাদের যে টার্গেট, সেই টার্গেট অনুযায়ী আমরা যদি আগাই, তাহলে এই যে এই অক্সিজেনটা কি করবে? এই অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, সে H কে ছেড়ে দিবে H প্লাস আকারে। বাট এই অক্সিজেন আবার এই ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নিয়ে নেবে পানি গঠন করার জন্য। বাট একে H প্লাস আকারে দেখে এই যে পানি বের হবে এইখান থেকে ইলেকট্রন নিয়ে, পানি আর H প্লাস মিলে H3O প্লাস তৈরি করলো। তো এখন দেখো যে ঘটনাটা ঘটছে, এখন সাথে সালফার ট্রাইঅক্সাইডও তৈরি হয়ে গেছে। দেখো সালফারের ডাবল বন্ড অক্সিজেন, এই অক্সিজেনকে সে হচ্ছে সন্নিবেশ বন্ধনে যুক্ত, এই অক্সিজেনের সাথে সে সন্নিবেশ বন্ধনে যুক্ত, এটা সালফার ট্রাইঅক্সাইড। সাথে কি হয়েছে? HSO4 মাইনাসও তৈরি হয়ে গেছে। বুঝে গেছে? বুঝে গেছে? ঠিক আছে। তাহলে কিভাবে তৈরিটা হচ্ছে এটুকু বুঝতে পারছো তো? এটা এক্সামে লাগবে না, জাস্ট তোমার ভিজুয়ালাইজেশনের জন্য। এটা কি এক্সামে কখনোই লাগবে না, জাস্ট তোমার কিসের জন্য বাবা? ভিজুয়ালাইজেশনের জন্য। আরেকবার বুঝাই, দেখো বুঝলাম না। দেখো এটাও একটা সালফিউরিক অ্যাসিড, এটাও একটা সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডটাকে আমি ভাঙ্গায় লিখছি। দেখো এই সালফিউরিক অ্যাসিডটাকে আমি ভাঙ্গায় লিখছি। কি হচ্ছে দেখো, প্রথমত হচ্ছে এই যে এই সালফিউরিক অ্যাসিড থেকে সে একটা হাইড্রোজেন আয়ন ছেড়ে দিচ্ছে। দেখো মনোযোগ দাও সুমন। তো এখানে কি হয়ে গেছে? HSO4 মাইনাস তৈরি হয়ে গেছে। এই OH আর এই H প্লাস মিলে কি হয়েছে? পানি তৈরি হয়েছে, H2O, OH2O। বাট অক্সিজেন কিভাবে এই পানিটা গ্রহণ করছে? তার লোন পেয়ার ইলেকট্রন এই হাইড্রোজেনের সাথে সন্নিবেশ বন্ধনে যুক্ত করছে। তো এই কারণে এই অক্সিজেনটার কি হয়েছে? ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়ে গেছে। এখন যে সিচুয়েশনটা আছে, এখানে OH আছে, এখানে SO2 আছে, এখানে OH2 আছে, আর HSO4 মাইনাস তৈরি হয়েছে। সুমন তুমি এইটুকু বুঝতে পারছো কিনা ভাইয়াকে বলো। তারপরে দেখো এখানে যে ঘটনাটা ঘটতেছে, আমাদের টার্গেট কি? হাইড্রোনিয়াম আয়ন, সালফার ট্রাইঅক্সাইড আর HSO4 মাইনাস তৈরি করা। সো এইখানে কি করবে? এই অক্সিজেন এইখান থেকে ইলেকট্রনগুলো রেখে এই হাইড্রোজেনকে H প্লাস আকারে বের করে দিবে। এই পানি OH2 কি করবে? তার এই প্লাস চার্জটা দূর করার জন্য এই ইলেকট্রনগুলো নিজের কাছে নিয়ে H2 আকারে বের হয়ে যাবে। এই H2O আর এই হাইড্রোজেন প্লাস, এরা দুইজন মিলে তখন H3O প্লাস গঠন করছে। এখানে তো সালফার ট্রাইঅক্সাইড আছে, এই দেখো S অক্সিজেন, অক্সিজেন SO3 আছে, এই সালফার ট্রাইঅক্সাইড। আর এইখানে যে এই HSO4 মাইনাস, এটা তো আগের থেকেই আছে। এখন বুঝছো ভাইয়া? সুমন এখন বুঝছো? বইলো ভাইয়াকে। সুমন কি এখন বুঝছো কিনা? ভাইয়াকে একটু বইলো। ওকে, আলহামদুলিল্লাহ। সো এখন আসো স্টেপ 2টা কি হবে? এটার স্টেপ 2টা বেশি ইম্পর্টেন্ট। দেখো স্টেপ 2 কিভাবে যুক্ত হবে। এখানে বেনজিনের সাথে এখানে হাইড্রোজেন শো করলাম, এখানে বেনজিনের সাথে আমার সালফার ট্রাইঅক্সাইডটা যুক্ত হবে। এখন দেখো কিভাবে যুক্ত হচ্ছে। সালফার ট্রাইঅক্সাইড তো এই অবস্থায় আছে, অক্সিজেন, অক্সিজেন। এখন ঘটনা হচ্ছে, এটার আমি দ্বিবন্ধনগুলো ভেঙে লিখি, ঠিক আছে? এমন একটা বেনজিন দেই যে দ্বিবন্ধন দেখা যায়, তাহলে বুঝতে পারবে ভালো। এই হাইড্রোজেন। তো সে কি করবে? দেখো পাশের কার্বন, এখানে দেখো সালফারের কি হয়েছে, দেখো এখানে দুইটা ইলেকট্রন, চারটা আর দুইটা। এখন কথা হচ্ছে এখানে আমাদের কি করা লাগবে? সালফার ট্রাইঅক্সাইডটা যুক্ত করা লাগবে। এখানে ঘটনাটা কি? আমার সালফার ট্রাইঅক্সাইডটা যুক্ত করা লাগবে। তো এখন সালফার ট্রাইঅক্সাইডটা কিভাবে যুক্ত হবে? দেখো ব্যাপারটা হচ্ছে
এখানে এই সালফার আর অক্সিজেনের ভিতরে একটা তড়িৎ-ঋণাত্মকতা পার্থক্য আছে কিনা, ইয়েস অর নো বলো। সালফার আর অক্সিজেনের ভিতরে একটা তড়িৎ-ঋণাত্মকতা পার্থক্য আছে কিনা? অবশ্যই আছে, অবশ্যই আছে। তো এই যে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য যদি থাকে, তো অক্সিজেন কি করবে? নিজের দিকে ইলেকট্রনগুলো টেনে নিবে। দেখো, অক্সিজেন নিজের দিকে ইলেকট্রনগুলো টেনে নিল, সো এটা আংশিক ঋণাত্মক হইলো, আর ওর কি ইলেকট্রন ঘাটতি হইলো না, আংশিক ধনাত্মক। সো তখন কি করবে? বেনজিন আইসা এই সালফার ট্রাইঅক্সাইডকে ধরতে পারবে। তো দেখো এখন কি হইছে, এখন কি হইছে দেখো, আমার এখানে তো সিগমা কমপ্লেক্স তৈরি হইছে, বাট এখানে SO3 মাইনাস আর এইখানে হাইড্রোজেন আছে। ব্যাপারটা বুঝতে পারছো? ব্যাপারটা বুঝলে 1 লেখো সবাই, ব্যাপারটা বুঝলে সবাই 1 লেখো। এখন আসো পরের স্টেপে, যেটা হবে স্টেপ 2 গেল। হ্যাঁ, এখন আসো স্টেপ 3-তে যদি যাই, স্টেপ 3-তে যদি যাই তখন কি হবে? স্টেপ 3, হ্যাঁ, এই যে সিগমা কমপ্লেক্স, তাই না? দেখো এটা কি SO3 মাইনাস এই হাইড্রোজেন, তো এখানে কি হবে? HSO4 মাইনাস আসবে, HSO4 মাইনাস আসবে। সো এই H প্লাসটা কই যাবে? H2SO4 হয়ে যাবে। তো দেখো কি ঘটনাটা ঘটতেছে, এইটা আমাদের SO3 মাইনাস আছে প্লাস H2SO4 হয়ে গেছে। এখন আমাদের কি এইটা টার্গেটেড প্রোডাক্ট? এটা কি স্টেবল প্রোডাক্ট? আয়ন আকারে যেগুলো থাকে ওইগুলো কিন্তু জীবনে স্টেবল থাকে না। তো SO3 মাইনাসটা কি স্টেবল প্রোডাক্ট কিনা বলো, ইয়েস অর নো বলো। SO3 মাইনাস কিন্তু স্টেবল প্রোডাক্ট না। তো এই যে স্টেবল করার জন্য কি লাগবে? দেখো ওই যে হাইড্রোনিয়াম আয়ন ছিল না আমার কি একটা হাইড্রোনিয়াম আয়ন আছে না? দেখো SO3 মাইনাস, এখানে কি আছে? একটা হাইড্রোনিয়াম আয়ন আছে, H3O প্লাস। হাইড্রোনিয়াম আয়ন কিভাবে লেখে দেখো, এখানে কি আছে? H প্লাস আর পানি আছে, তাই না? পানি আছে। সো আমাদের দরকার এই H প্লাসটা। এই মাইনাস চার্জ কি করবে? এই H প্লাসটাকে নিয়ে SO3H তৈরি করবে। দেখো এই মাইনাস চার্জটা H প্লাসকে নিয়ে এখন কি তৈরি করবে? SO3H তৈরি করবে আর সাথে পানি তৈরি করবে। সো এটা কি তৈরি হয়ে গেল? এই দেখো বেনজিন সালফোনিক অ্যাসিড। কি তৈরি হয়ে গেল? বেনজিন সালফোনিক অ্যাসিড। গতদিন আমরা দেখছিলাম না বেনজিন সালফোনিক অ্যাসিড কিভাবে তৈরি হয়? সো এটা কি তৈরি হয়ে গেছে বাবা? এটা তৈরি হয়ে গেছে হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। বুঝতে পারছি আমরা? এটা কি তৈরি হয়েছে বাবা? বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হয়ে গেছে। ডান? সবার ডান? সবার ডান? নাইস, ইজি ছিল কিন্তু। হ্যাঁ, লাস্ট যেটা আছে হ্যালোজেনেশন, ক্লোরোবেনজিন তৈরি ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে। ওইটা একদম সহজ, পানি ভাত, এত কিছু কঠিন না। নাইট্রেশন আর সালফোনেশনটা একটু কঠিন ছিল। এখন আসো হ্যালোজেনেশন। এটা একেবারেই সহজ। দেখো স্টেপ 1, ক্লোরিন ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে। ফেরিক ক্লোরাইডও কি একটা ইলেকট্রোফাইল। তো ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে কি করবে বলো তো? দেখো এখানে কি হবে? একটা ক্লোরিন, ওই ক্লোরিন থেকে ইলেকট্রন নিবে, একটা ক্লোরিন প্লাস হবে আর একটা কি হবে? FeCl4 মাইনাস হবে, তাই না? একদম সহজ। কি হবে? একটা FeCl4 মাইনাস তৈরি হয়েছে। ডান, কোনো ঝামেলা নাই। স্টেপ 2-তে কি হবে? সিগমা কমপ্লেক্স তৈরি হবে। দেখো স্টেপ 2 একদম আগে যেটা পড়ছিলাম। দেখো বেনজিন ক্লোরিন প্লাসকে নিবে, এইখানে এটা নিবে, ধরবে, ঠিক আছে? এটা এইভাবে দেখায় না, এটা অন্যভাবে দেখো। তো তখন কি হবে? এখানে সিগমা কমপ্লেক্স তৈরি হবে, তাই না বাবা? সিগমা কমপ্লেক্স, এখানে ক্লোরিন আছে, এখানে হাইড্রোজেন আছে। আচ্ছা, স্টেপ 3-তে কি হবে? স্টেপ 3-তে ওই ফেরিক ক্লোরাইড, দেখেন স্টেপ 3-তে কি হচ্ছে আমাদের? আমাদের ওই যে ফেরিক ক্লোরাইড, এই হাইড্রোজেন আর HCl বের হয়ে যাবে, তাই না?
আমাদের তো ক্লোরোবেনজিন তৈরি হয়েছে, HCl প্লাস FeCl, শেষ। HCl প্লাস FeCl3 তৈরি হয়েছে, ডান। এই তিনটে স্টেপ বুঝে গেছে? বুঝে গেছে? স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, ডান কিনা বলো? বুঝতে পারছো? ডান ডান ডান। ওকে, আলহামদুলিল্লাহ। সো হ্যালোজেনেশনটা একেবারেই সহজ। সো আজকে আমরা 5টা মেকানিজম পড়লাম, খেয়াল করো। কয়টা মেকানিজম? 5টা। প্রথমে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন দিয়ে শুরু করলাম, এটা অনেক স্লো বুঝাইছি ভাইয়া, যেন প্রত্যেকটা জিনিস ধরতে পারো। তারপর ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, অ্যালকাইলেশন যেমন ছিল অ্যাসাইলেশনও ঠিক তেমনই। তারপরে আমরা কি পড়ছি? নাইট্রেশনটা পড়ছি। নাইট্রেশনটাই হচ্ছে স্টেপ 1টা একটু কঠিন ছিল। স্টেপ 1টা আমরা দেখছি কিভাবে তৈরি করা যায়, বুঝতে পারছো? স্টেপ 1টা তো তোমাদের পরীক্ষায় শুধু এই এক লাইন লিখলেই হবে, তোমাদের এত কিছু দেখানো লাগবে না। তারপর সালফোনেশনটাও দেখছি আমরা, সালফোনেশনের স্টেপ 1টাও বুঝছি। তোমাদের পরীক্ষায় শুধু ওই উপরের স্টেপ 1টা বুঝাইলেই হবে বা লিখে দিলেই হবে, এত কিছু লাগবে না। সালফোনেশনের বাকি স্টেপগুলো সেম। লাস্ট স্টেপে সালফোনেশনে একটু খেলা আছে, এটা একটু দেখাই দিও, কারণ SO3- থাকে না। তারপরে হচ্ছে হ্যালোজেনেশনটা আমরা দেখছি। এই ছিল আমাদের 5টা মেকানিজম। তো আগামী দিন আমরা হচ্ছে টোলুইন তৈরি করব, টোলুইন শুরু করব। তো ভালো থেকো তোমরা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে।